দুই উপদেষ্টার এপিএস ও পিওর দুর্নীতি, তদবির বাণিজ্যে আয় শত কোটি টাকা। দৈনিক যুগান্তর। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। গতকাল এইটি ছিল চাঞ্চল্যকর একটি হেডলাইন দৈনিক যুগান্তরের, আর এই যুগান্তরের হেডলাইনকে কোট করেছে অনেকগুলো পত্রিকা। আজকেও বেশ কিছু দৈনিকে, মানব জমিন সহ আরও বেশ কয়েকটি দৈনিকে এই হেডলাইনটিকে রেফার করে প্রতিবেদন ছাপা হয়েছে। আর থাম্বনেইলে আমরা অনেকগুলো পত্রিকার ছবিও দেখতে পাচ্ছি। তো অনেক পত্রিকা এটি কভার করেছে যুগান্তরের সেই হেডলাইনটি। দুই উপদেষ্টার এপিএস ও পার্সোনাল অফিসার, ব্যক্তিগত কর্মকর্তার দুর্নীতি এবং তা শত কোটি টাকা। বেশ চাঞ্চল্যকর খবরটি। তো গতকালই আমি আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিওতে আমি তাকে অভিনন্দন জানিয়েছিলাম এবং আমি তাকে স্যালুট করেছিলাম। কারণ তিনি সাহস করে বলেছিলেন, দুঃখিত, ক্ষমা চাচ্ছি তার বাবার একটি ভুলের জন্য। সেইটিও গত 3-4 দিন ধরে নিউজ মিডিয়া কভার করছে। তার বাবা একটি লাইসেন্স নিয়েছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে, ঠিকাদারি লাইসেন্স। আর সেইটি যখন প্রকাশ্যে আসে, অনেক আলোচনা হয়, সমালোচনা হয়, তখন সজীব ভূঁইয়া, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ফেসবুক পোস্টে ক্ষমা চেয়েছিলেন জাতির কাছে। সেটি নিয়ে আমি কথা বলেছিলাম এবং তার এই সৎ সাহসকে আমি ধন্যবাদ দিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে স্যালুট। তো সেই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মন্ত্রণালয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলতে হচ্ছে। তো প্রিয় দর্শক, আমাদের আসলে এইটি করতে হবে। সরকারের কেউ কোনো ভালো কাজ করলে তার প্রশংসা করতে হবে, আর কোনোভাবে যদি কোনো মন্দ কাজের সঙ্গে জড়িয়ে পড়ে তাহলে তাদের সমালোচনা করতে হবে। তাহলেই সরকার ঠিক জায়গায় থাকবে। এইটি আসলে নাগরিক হিসেবে আমাদের কর্তব্য। কোনো লোকের প্রতি, কোনো দলের প্রতি আমাদের ভালোবাসা আনকন্ডিশনাল হতে পারবে না। আমরা ব্লাইন্ডলি তাদের লয়্যালটি শো করতে পারবো না। যখন যেমন তখন তেমন, ভালো করলে প্রশংসা করব, খারাপ করলে নিন্দা করব। এটি নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব আসলে। তো আমাকে কেউ ভুল বুঝবেন না যে আমি কালই তাকে স্যালুট বলেছিলাম, প্রশংসা করেছিলাম। আজকের ভিডিও কন্টেন্টে তার বিরুদ্ধে আমাকে কথা বলতে হতে পারে, ইফ সিচুয়েশন ডিমান্ডস। তো এখন এটি পুরনো খবর, আপনারা অনেকেই ইতিমধ্যে জানেন। আসিফ মাহমুদের ব্যক্তিগত একান্ত সহকারী সচিব যিনি ছিলেন, মোয়াজ্জেম হোসেন, তার বিষয়ে কথা উঠেছে যে তিনি একাই 400 কোটি টাকা কামিয়েছেন, তার এপিএস আসিফ মাহমুদের। আর উপদেষ্টা, স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা নূরজাহান বেগমের যিনি ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন, তুহিন ফারাবি, যিনি একজন ছাত্র প্রতিনিধিও বটে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার ভালো ভূমিকা ছিল। তো তার বিষয়ে কথা উঠেছে। নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, নানা রকম বাণিজ্যে তারা জড়িয়ে পড়েছেন এবং তারা শত শত কোটি টাকা কামিয়েছেন। তো যা জানা যাচ্ছে যে 100 কোটি থেকে 400 কোটি টাকা পর্যন্ত এই টাকার অঙ্ক হতে পারে। আর ডিটেইলে আছে এগুলো, বেশ একেবারে গায়ে কাটা দেওয়ার মতো বিষয়, একেবারে ডিটেইলে আছে। বিভিন্ন মাধ্যমকে কোট করে, বিভিন্ন সূত্রকে উল্লেখ করে বলা আছে তারা কোথায় কিভাবে এই কাজগুলো করতেন। তো মোয়াজ্জেম হোসেনের উপর যদি আলোকপাত করি, উপদেষ্টা আসিফ মাহমুদের একান্ত সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, অতিরিক্ত প্রকৌশলী থেকে শুরু করে উপজেলা প্রকৌশলী পর্যন্ত সকল গ্রেডের কর্মকর্তা কর্মচারীর বদলি বাণিজ্য তিনি করেছেন, বদলি বিষয়ে তদবির করেছেন এবং এইসব খাতে এই বদলি করিয়ে কিংবা বদলির তদবির করে শত শত কোটি টাকা কামিয়েছেন, এটি আমরা জানতে পারছি। আর ফারাবি, তুহিন ফারাবির কথা যদি বলতে হয়, উপদেষ্টা নূরজাহানের ব্যক্তিগত কর্মকর্তা, তিনি ডাক্তার সাহেবদের বদলি করেছেন, সরকারি হসপিটালের ডাক্তার সাহেবদের, হসপিটাল প্রিন্সিপালদের, পরিচালকদের বিভিন্ন জায়গায় বদলি করিয়ে তিনিও কোটি কোটি টাকা কামিয়েছেন। শুধু এই না, তারা অন্য সব মন্ত্রণালয়ে নাক গলিয়েছেন। বিশেষভাবে মোয়াজ্জেম হোসেন স্থানীয় সরকার, স্বরাষ্ট্র, স্বাস্থ্য, পানি সম্পদ, সড়ক, মহাসড়ক সহ বিভিন্ন মন্ত্রণালয় দপ্তরে ঘুরে ঘুরে তিনি বাণিজ্য করেছেন, তদবির বাণিজ্য করেছেন। মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে অভিযোগগুলো এসেছে। আর বলা হয়েছে যে মিডিয়ার চোখ এড়াতে বিকেল 4টার পর তাদের এইসব কর্মসূচি শুরু হতো। বিশেষ অ্যাসাইনমেন্টে তারা বেরোতেন বিকেল 4টার পর, রাত 10টা অবধি চলতো তাদের সেই তদবির বাণিজ্য, ঘোরাঘুরি। বিভিন্ন সচিবালয়ে, বিভিন্ন মন্ত্রণালয়ে, বিভিন্ন দপ্তরে তারা হানা দিতেন এবং খোঁজখবর রাখতেন। এমনকি বলা হয়েছে যে পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং আনসার বাহিনীর বদলি, কর্মকর্তাদের বিভিন্ন জায়গায় বদলি, পদায়ন, এগুলো করেও তারা পয়সা কামিয়েছে। শুধু তাই নয়,
বলা হয়েছে এইসব বাহিনীগুলো তাদের কেনাকাটা, তাদের পারচেজ কোত্থেকে হয়, কিভাবে হয়। হাসিনার পলায়নের পর থেকে ঠিকাদার বদল হয়েছে বা সেই কাজগুলো থেমে গিয়েছে, পারচেজ বিষয়ক কাজগুলো। তো এখন নতুন করে ঠিকাদার নিয়োগ, সেই ঠিকাদার নিয়োগের ক্ষেত্রে কোটি কোটি টাকা বাণিজ্য হয়েছে এবং কোত্থেকে তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করছেন, কিভাবে আনা হচ্ছে, সেগুলো দাম কত পড়েছে, এইসব বিষয়ে খবরদারি করেও তারা কমিশন বাণিজ্য করছিলেন। তো সব মিলিয়ে বিষয়টি ভয়াবহ। 100 থেকে 400 কোটি টাকার অভিযোগ এসেছে আর সব মহল থেকে এই দাবি উঠেছে। আমিও আমার ভিডিওতে বলেছিলাম যে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, শুধু অব্যাহতি দিলে হবে না, আইনের আওতায় আনতে হবে, তাদের সম্পর্কে তদন্ত হতে হবে। তো দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে হাসিনা একবার মুখ ফসকে বলে ফেলেছিলেন একটি সত্যি কথা, আর সেই কথাটি ছিল যে তার কাজের লোকের নাকি 400 কোটি টাকা আছে, যে আমার কাজের লোকেরও 400 কোটি টাকা আছে। খুব ইনিয়ে বিনিয়ে হাসিনা বলছিলেন কথাটি। তো হাসিনা হয়তো বুঝতে পারেননি এই কথার কনসিকুয়েন্স কি হতে পারে। তো সঙ্গে সঙ্গে দেশব্যাপী আলোচনা সমালোচনা শুরু হয় যে হাসিনার কাজের লোকের যদি 400 কোটি টাকা থাকে, তাহলে হাসিনার কত টাকা আছে, হাসিনার বোনের কত টাকা আছে, হাসিনার ছেলের কত টাকা আছে। এই প্রশ্নগুলো কিন্তু উঠে, লজিকলি একেবারে যুক্তিসঙ্গতভাবে প্রশ্নগুলো উঠে। তো এখন কথা হলো, উপদেষ্টাদের ব্যক্তিগত কর্মকর্তা কিংবা সহকারী একান্ত সচিবরা যদি 100 থেকে 400 কোটি টাকার মালিক হতে পারেন, আর সেটি একদিনে কিন্তু হয়নি, গত কয়েক মাস ধরে সেই কাজটি হয়েছে, তাহলে উপদেষ্টারা কি করেছিলেন? তারা কি টের পাননি বিষয়টি? উপদেষ্টা আসিফ মাহমুদ কি করেছিলেন? তিনি কোথায় ছিলেন? তিনি তো বয়সে তরুণ, বেশ উদ্যমী, কর্মঠ, প্রাণচঞ্চল একজন তরুণ। তিনি কি করে জানলেন না যে তার দপ্তরে তার সহকারী একান্ত সচিব শত শত কোটি টাকার বাণিজ্য করছে, সচিবালয়ে দাপিয়ে বেড়াচ্ছে? তিনি জানতেন না। এটি কিন্তু বিশ্বাস করা অনেকের জন্য কঠিন, আমার জন্য বটে। অনেকে বিশ্বাস করতে চাইছেন না। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মাধ্যমে আমরা এটি দেখছি, সবাই প্রশ্ন তুলেছেন যে উপদেষ্টারাই কয়েক মাস কি করেছেন, তারা কেন টের পেলেন না যে তাদের কর্মকর্তারা এইসব অপকর্ম করছে, তাদের নাম ভাঙিয়ে তারা কি করেছেন? এই প্রশ্ন ওঠা কিন্তু অতি স্বাভাবিক, প্রিয় দর্শক। এবং উপদেষ্টা নূরজাহানের কথা যদি বলি, নূরজাহান বেগম, তিনি কি করেছেন? তার ব্যক্তিগত কর্মকর্তা ফারাবি শত শত কোটি টাকা কামিয়েছেন। নূরজাহান বেগম কি করেছেন? তিনি কেন টের পেলেন না? তো সঙ্গত কারণেই অনেকে এই প্রশ্ন তুলছেন যে তারা টের পেলেন না, নাকি কনভিনিয়েন্টলি টের পেতে চাইলেন না? বিষয়টি কি আসলে? চুপ করে থাকলেন কি তারা, যে তাদের কর্মকর্তারা যা ইচ্ছে তাই করুক? এবং অনেকে এই প্রশ্ন তুলেছেন, তারা কি ভাগ পেয়েছেন? আর এই প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়, এটি বাংলাদেশ, সব সম্ভবের দেশ, অনেক কিছু এখানে হতে পারে, হয়েছে অতীতে। তাই পূর্ব নজির থেকে কেউ যদি এমনটি ভাবে যে উপদেষ্টারাও হিস্সা নিয়েছেন, ভাগ পেয়েছেন, তাই তারা চুপ থেকেছেন, যতক্ষণ পর্যন্ত মিডিয়ায় বিষয়গুলো না এসেছে, জনগণ এইসব বিষয়ে সোচ্চার না হয়েছে, ততক্ষণ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বা তাদের বিরুদ্ধে কোনো কঠোরতা আরোপ করা হয়নি, তাদের রাশ টেনে ধরার চেষ্টা করা হয়নি। আর এখন গত 21 তারিখে, 21 এপ্রিল, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছে যে তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাহলে এত মাস পরে কেন? এত মাস ধরে আলোচনা হলো, তারা শত শত কোটি টাকা বানিয়ে ফেললেন, এতদিন পরে কেন অ্যাকশনে যেতে হলো? আগে কেন হলো না? তাহলে আমি যদি ধরে নিই যে উপদেষ্টারা সৎ মানুষ, তারা ব্যক্তিগতভাবে এসব কেলেঙ্কারির সঙ্গে জড়িত হননি, ফাইন, ধরে নিলাম, তাহলে বুঝতে হবে তাদের কর্তব্য অবহেলা আছে। অসৎ যদি নাও হন, কর্তব্য অবহেলা করেছেন, এখানে নেগলেক্ট অফ ডিউটি আছে, তারা ডিউটি নেগলেক্ট করেছেন, সেন্স অফ রেসপন্সিবিলিটি প্রমাণ করছে না অন দেয়ার পার্ট, তারা দায়িত্বশীল না। আর যদি বলি যে না তারা দায়িত্বশীল, স্মার্ট, তাহলে তারা এই দুষ্কর্মের দোষর হয়েছেন। বিষয়টি কি? তো এতদিন দাবি ছিল যে সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনকে আইনের আওতায় আনা হোক, তদন্তের আওতায় আনা হোক, এবং নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবিকে আইনের আওতায় আনা হোক। এখন আমাদের দাবি, তাদের তো আইনের আওতায় আনতেই হবে, অতি দ্রুত তদন্ত করতে হবে তাদের বিষয়টিতে, এমনকি উপদেষ্টাদেরও নজরদারিতে আনতে হবে। তাদের দপ্তরে যে দুর্নীতি হয়েছে, যে অনিয়ম হয়েছে, যদি হয়ে থাকে, তাহলে সেখানে তাদের দায় কতটুকু, যদি থেকে থাকে কোন পর্যায়ে, এইটিও আলোতে আসা খুবই প্রয়োজন। এটি অন্তর্বর্তীকালীন সরকারের সুনামের সঙ্গে যেমনি জড়িত, দেশের ভালোর সঙ্গে তেমনি বিষয়টি জড়িত। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবে এগুলোর জন্য দায়ী নন, বাট তিনি যদি এই বিষয়গুলো সহ্য করেন, এই বিষয়ে কঠোর না হন, তাহলে তাকেও দায় নিতে হবে, তাকেও বদনামের ভাগিদার হতে হবে। আর লোকেরা তো ওত পেতে বসেই আছে, তাকে কিভাবে ছোট করা যায়, তাকে কিভাবে দায়ী করা যায়, তার সরকারকে কিভাবে ব্যর্থ দেখানো যায়। তাই বলছি, স্বরাষ্ট্র উপদেষ্টাকে, আইন উপদেষ্টাকে এবং প্রধান উপদেষ্টাকে এই বিষয়ে উদ্যোগ নিতে হবে এবং উপদেষ্টাদেরও নজরদারির আওতায় আনতে হবে। বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখতে হবে।
এবং দ্রুতই দেশবাসীকে জানাতে হবে কার কি দায়, কার কতটুকু রোল, কে কতটুকু পার্ট প্লে করেছে, আমাদের জানা খুব প্রয়োজন। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন।